ছাত্র দল নিয়ে কথা বলছি, তারুণ্য নিয়ে কথা জি বলছি। সো আরেকটা বিষয় চলে আসে, তরুণদের দক্ষতা বৃদ্ধি। জি তরুণদের দক্ষতা বৃদ্ধি বা দক্ষতাকে শিক্ষা এবং দক্ষতাকে ব্লেন্ডিং করার যে জায়গাটা, সেখানে সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? এখানে সরকারের অনেক পদক্ষেপ আছে, আপনার ঠান্ডা মাথায় দেখতে হবে সরকার কি করতে চাচ্ছে, কি পদক্ষেপগুলো নিয়েছে। প্রথমত টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন নিয়ে সরকারের বিস্তর পরিকল্পনা রয়েছে। এটার জন্য আলাপ করতে হলে অনেক বড় সময় আলাপ করতে হবে। বিস্তর পরিকল্পনা রয়েছে এবং সেটাতে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অ্যালাই করে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনের মাধ্যমে আসলে আমরা কি শিখি, সেই শিক্ষাটা আমার আসলে কোনো কর্মক্ষেত্রে কাজে লাগবে কিনা, এইটার কাজে লাগার জন্য আমার ইন্ডাস্ট্রির সাথে আমার কোলাবোরেশন করতে হবে। আমার ইন্ডাস্ট্রি বলবে যে আমার এই এই জিনিসের উপরে স্টুডেন্টদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য আসলে খুবই উপযোগী একটা এবং ব্যাপার। গভর্নমেন্টের ফ্রিল্যান্সিং নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য একটা বড় চমক ইতিমধ্যে সরকার শুরু করে ফেলেছে। আপনি জানেন যে পেপাল আসছে বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে সুবিধার জন্য। এই ধরনের নানান পরিকল্পনা আছে। আপনি জানেন ইতিমধ্যেই সরকারের আর একটা বড় পরিকল্পনা ছিল যে থার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা শিক্ষাক্ষেত্রে বাধ্যতামূলক করার কথা ছিল। এটা মান্দারিন, জাপানিজ এবং অনেকগুলো ভাষা, এটা আপনি অপশনাল হিসেবে আপনি থার্ড একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এগুলো তো সব আমাদের এই তরুণ সমাজের জন্য, আমাদের কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া। কর্মসংস্থান বাড়ানোতে যেটা ভূমিকা রাখে, সরকার তো অলরেডি বলে দিয়েছে যে 1 কোটি কর্মসংস্থানের তৈরি করবে। সো বিস্তর প্ল্যান আছে। কৃষি কিন্তু একটা বড়, অবশ্যই অবশ্যই মানে কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে কৃষি বিপ্লব কেন প্রয়োজন, এবং কৃষি বিপ্লব কিন্তু বাংলাদেশে বিএনপির রাজনীতির হাত ধরে এসেছে। জি, আপনি খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন এবং যিনি বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও কিন্তু এটা ফিল করেছেন এবং সেই ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে তার বাবা যেভাবে খাল খনন করেছিলেন, যে খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সারা বাংলাদেশের শিরা উপশিরা তৈরি করেছিলেন এবং সেটার ফলাফল আজকে 1400-এর উপরে খাল, আজকে 1400 প্লাস খাল খনন এবং পুনর্খনন করেছেন এবং সেই আজকেও সেই ফলাফলটা আমরা পাচ্ছি। সো এই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর খুব একটা একদম অগ্রাধিকারমূলক একটা কাজ হচ্ছে যে আপনার মাইক্রো ইকোনমিক্স, এবং সেটাকে রুরাল ইকোনমির মাধ্যমে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করে আপনি অনেক বড় বড় ইন্ডাস্ট্রিকে প্রণোদনা না দিয়ে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি থেকে একটু সরে এসে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করা যায়, তখন কিন্তু আপনার ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, এটা কিন্তু অলরেডি অর্থনীতিতে অপ্রচলিত খাতের কন্ট্রিবিউশন অনেক বেশি। জি, এবং এদেরকে সহজে লোন দেওয়া এবং যারা বিভিন্ন তাদের টেকনিক্যাল স্কিল গুলো দরকার, সেই টেকনিক্যাল স্কিল গুলো দেওয়া এবং সব সুবিধাগুলোকে, যে দেখা যায় যে আপনি একটা ব্যবসা করবেন, সেই ব্যবসা করতে গেলে আপনার 40টা লাইসেন্স লাগে, সেটাকে কিভাবে ওয়ান স্টপ সার্ভিসের আন্ডারে আনা যায়, কিভাবে খুব সহজে আপনি সবকিছুর আপনি পারমিশন গুলো পেতে পারেন, এগুলো করা যায়। এগুলো নিয়ে সবকিছু নিয়ে আসলে পরিকল্পনা রয়েছে এবং সরকার তো অলরেডি 180 দিনের একটা কর্মপরিকল্পনা রয়েছে। আমার মনে হয় যে এই সরকারকে মানে কি কেমন করেছে এটা মানে মার্কিং করতে গেলে আমাদের অবশ্যই সেই 180 দিনের যে মহাযজ্ঞ কর্মপরিকল্পনা করা হয়েছে সেটার জন্য অপেক্ষাটা করতে হবে। আপনি খাল কাটা প্রসঙ্গ বলছিলেন, খাল কাটা নিয়ে কিন্তু ট্রলও হয়েছে এর মধ্যে। এই ট্রলটা কেন হলো, কি মনে হয়? ভাই, ট্রল হয়েছে কোথায়? ফেসবুকে হয়েছে, সোশ্যাল মিডিয়া ট্রল, ফেসবুকে হয়েছে। ফেসবুকে তো একটা দল সরকারও গঠন করে ফেলেছিল, তাদের মন্ত্রিসভাটাও আমরা দেখেছি ফেসবুকে, এবং আমরা এটাও দেখেছি ফেসবুকে যে স্বরাষ্ট্রমন্ত্রী যে হবেন সেটাও সিলেক্ট হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর মেন্টরও সিলেক্ট হয়ে গিয়েছিল, যে তাকে শপথ পড়ানোর আগে কিভাবে তিনি কাজ করবেন সেই মেন্টরশিপও হয়েছে। ফেসবুকের এই বাস্তবতা দিয়ে দেশ চলবে না, ফেসবুকে দেশ চলবে না। এটা আমার পরিবারের লোকজনও দেখতাম যে তারা অনেক ভয় পেত, বলতো ফেসবুকে দেখতেছি যে অমুক দল চলে এসেছে। ঠিক আছে, ফেসবুকে তারা 12 তারিখ পর্যন্ত ক্ষমতায় থাকুক, আমরা দেখবো 13 তারিখ আসলে কারা আসে। এই ট্রল যেটা বলছেন, এইভাবে আপনি দেখবেন যে একই ভাষা, একই শব্দ, একই ছন্দ, 2 সাপের একই বিষ, একই কথা সবাই মিলে লিখছে। এই দিকে, এই ফেসবুকের এই ট্রলের দিকে তাকালে আজকের জায়গায় এই বাংলাদেশ আসতে পারতো না, এবং ফেসবুকের এই ট্রলের দিকে তাকালে আমরা নিশ্চয়ই আগাতে পারবো না। অবশ্যই সমালোচনা হবে, সমালোচনার ভাষা, সমালোচনা আমি কতটুকু করতে পারবো, আমার বাক স্বাধীনতার লিমিট কতটুকু, এটা আমার পার্সোনালিও বুঝতে হবে
একজন নীতিবান নাগরিক হিসেবে। বাট এইসব ট্রল দিয়ে আমার মনে হয় না বেশি দূর এই যে আগাতে পারবে। নীতিবান নাগরিক শব্দটা ধরে আমি একটু কথা বলতে চাই। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে জনগণ। সেই জনগণকে আসলে প্রশিক্ষিত করতে হয়। আপনার কি মনে হয় যে সময় এসেছে আসলে সরকারগুলোর, এখন বিএনপি সরকার দায়িত্ব নিয়েছেন দেশের, আসলে জনগণকে মানে সচেতন করাটা খুব জরুরি? ইয়েস, এবং এটার জন্য আমার একটা চমৎকার একটা প্রবাদ বাক্য মনে পড়েছে, এটা আমার বরিশালে বলে যে আগালা যেদিকে যায় পাসালা ওইদিকে যায়। সো আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কালচার তিনি তৈরি করছেন, এই কৃষিবিদ ইনস্টিটিউটে একটা বিএনপির একটা বড় আপনি অনুষ্ঠান ছিল। বিয়ে জি, বরকনের জি। সাথে সাক্ষাতের প্রসঙ্গ শুধু বললেন সাক্ষাৎ না, নিশ্চয়ই। তিনি যে ওখানে খুব এক্সাইটেডলি এবং খুবই মানে খুবই তৎপরতার সহিত তিনি তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করেছেন। এই যে প্যারাডাইম শিফট, এইটা মেন্টালি তিনি যেভাবে আসলে ধারণ করছেন, এটা আমি বিশ্বাস করি, এটা ওই যে শিরোপশিরের কথা বললাম না, ওইভাবে আমি বিশ্বাস করি আস্তে আস্তে আপনি যেহেতু এই উদাহরণটা নিয়ে মানুষের। আসলেনই, আমি আরো ২ টা উদাহরণ আপনাকে তুলে দিতে চাই জি, যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে ড্রাইভ করে আ গেছেন হচ্ছে একটা ভেন্যুতে। প্লাস মেয়েকে নিয়ে সিনেমা দেখতে। এটা নিয়ে আমার একটা আমি একটা গল্প বলবো, আপনি প্লিজ হ্যাঁ, শেষ এই করেন। এই এই বিষয়গুলো আসলে কি শিক্ষা দিতে এটা চান? আ মানে আমাদের দেশের নাগরিকদের জন্য এটা কোন শিক্ষাটা দিতে চাচ্ছেন উনি? একটা জিনিস দেখেন, আমি এটা জানি পার্সোনাল বিষয়, তারপরে বলছি। আপনি যেহেতু বললেন যে ড্রাইভ করেছেন, এবং তিনি দেখেন যে সিলেটে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যিনি স্ত্রী ওনার সাথে একটা ছবি খুব ভাইরাল হয়েছে যে ডক্টর বৃষ্টির জুবাইদুর মধ্যে। রহমানকে জি, ছাতা ধরে, জি, হাত জি। ধরে এবং নিয়ে গেছেন। আমি একদম ট্রুলি এন্ড ফ্র্যাঙ্কলি আমি বলছি, ওই দিনে বৃষ্টি হয়েছে। আমি ঠিক একইভাবে আমার বৃষ্টির সময় ছাদে গিয়ে ওই একই স্টাইলে একটু উদযাপন করার চেষ্টা আপনিও করছি ছাতা আমার ধরেছেন। আমার আমার পরিবার নিয়ে। আচ্ছা। সো এই জিনিসটা আসলেই মানে জিনিসটা খুব ছোট্ট আমার কাছে মনে হতে পারে, কিন্তু আমাদেরকে ভাবায় এই জিনিসগুলো। কিভাবে ভাবায় যে তিনি এত ব্যস্ত একজন মানুষ, এত প্রেশার তার মাথায়, এর মধ্যেও তিনি ছোট ছোট বিষয়টা বলেন না। এটা কিন্তু ছোট বিষয়, বাট ইম্প্যাক্টটা অনেক। তিনি যদি এরকম হতে পারেন, হোয়াই নট মি? আমি রহিম করিম, আমি ভাই কে? হুম, হুম। সো তাকে আমরা অনুসরণ যদি করতে পারি, এবং তিনি যে কালচারটা দেখিয়েছেন, সো আমি না বারবার তাকে ঘিরে আশাবাদী, এবং তার আমি আমার অনেক মন্ত্রীদের সাথে আলাপ হচ্ছে, অনেকের সাথে গল্প হচ্ছে, সবাই খুব সিরিয়াস এবং সবাই খুব ভীত যে না ভাই, আমাদের কাজ ঠিকভাবে করতে হবে, যা হোক আর তা হোক। মাননীয় প্রধানমন্ত্রী 9টায় অফিসে আসতেছে না, আমরা পারলে 7টায় আসবো। সবার মেন্টালিটি কিন্তু ওই। সো এইটা আস্তে আস্তে ছড়াই যাবে, আই বিলিভ। আস্তে আস্তে ছড়াই যাবে, টাইম লাগবে, বাট এটা আস্তে আস্তে ছড়াই যাবে। যখন দেখবে যে উপরের দিকে কোনো ঝামেলা হচ্ছে না, নিচে আর ঝামেলা হবে না। শুদ্ধতা আসতে সময় লাগে, অশুদ্ধতা আসে খুব তাড়াতাড়ি। ভাই আমরা কি কালচার দেখেছি? এর আগের পলাতক প্রধানমন্ত্রী তিনি হাসতে হাসতে ঠাট্টা করতে করতে বললেন যে আমার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। তো সেই কালচারটা তো 18, 16, 17 বছর তো কম সময় না ভাই। এতগুলো দিন ধরে যে এই এই কালচারটাকে ধ্বংস করেছেন, এটা থেকে তো মানুষের বের হতেও টাইম লাগবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। আপনি একজন তরুণ লেখক হিসেবে এই জায়গাটাকে কিভাবে দেখছেন? উম, আমার মনে হয় আইন শৃঙ্খলা নিয়েও যারা প্রশ্ন করছে ওই একই ভাবেই। আমি খুব একটা প্রশ্নের জায়গা দেখছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেটার, অনেক বেটার। আমরা 5 আগস্টের পরে যে ভয়টা পেয়েছিলাম, মানে আপনি অন্তর্বর্তী সরকার অবশ্যই ভাই, তার থেকে অনেক ভাই বেটার জায়গায় অনেক বেটার। কারণ আপনি দেখেছেন কি হয়নি, কত শত মাজার ভেঙেছে, কত মন্দির ভেঙেছে, কত যাত্রাগান, পালাগান, জারিগান, সারিগান ভাঙচুর হয়েছে। আপনি শিল্পকলা একাডেমিতে গিয়ে দেখেন লুঙ্গি শুকাইছে। এগুলো বলতে আমরা বাংলাদেশি হিসেবে, আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের লজ্জা লাগে, কষ্ট লাগে যে কি দেখেছি আমরা, এবং কি অবলীলায় বিগত অন্তর্বর্তীকালীন সরকার এগুলোকে ছাড় দিয়ে গেছেন, এবং মবস্টাররা তার আশেপাশে যমুনাকে কিনারে ঘুরে বেরিয়েছেন। মানে আশা করি ভালো, এবং কিছু সংস্কার প্রক্রিয়া তো এখানেও প্রয়োজন আছে। আপনি জানেন যে এই ফ্যাসিবাদের যে শিকড় ডালপালা বিভিন্ন দিকেই তো ছড়িয়ে আছে, ডিরেক্টলি বলতে চাই না, বাট
সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে একটা সময়ে ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই একদম পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে আসবে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কন্ট্রোলে তার সবচেয়ে বড় উদাহরণ আবার মাননীয় প্রধানমন্ত্রী, কারণ তিনি যে অবলীলায় ঘুরে বেড়াচ্ছেন, তিনি তো সবকিছু বুঝেই তিনি ঘুরে বেড়াচ্ছেন। নিশ্চয়ই তারও চিন্তা থাকার কথা যে আমার সেফটি। সো তিনি যেহেতু এত ফ্রিলি অবলীলায় ঘুরে বেড়াচ্ছেন, তিনি নিশ্চিত যে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি নিজেই, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলা হয়েছিল যে উনি আসলেই আসলে মানে অনেক ভয় ভীতি ছিল। একটা না আমার মনে হয় না ভয় ছিল, বলা হয়েছিল এটা তারা মানে এটা জিয়া পরিবারের সাথে আমার মনে হয় না ভয় শব্দটা যায়, এই যে এটা আশঙ্কা বা অন্য কিছু বলতে এই পারে। যে জিয়া পরিবারের কথা বলছেন, জিয়া পরিবারকে নিয়ে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম যে ধরনের বয়ান তৈরি করছে, আমি ওই বয়ানের দিকে যেতে চাচ্ছিলাম, আপনি নিজেই প্রশ্ন করলেন প্লিজ। সেই বয়ানটা মানে কতটা ঠিকভাবে এগোচ্ছে বলে মনে করেন, এবং কখনো কখনো অতিরঞ্জিত মনে হয়ে যায় কি না? অতিরঞ্জিত মনে হয় না, অতিরঞ্জিত মনে হয় না কেন এটা আমি একটু বলি। আপনি দেখে তো ডাইনাস্টিক পলিটিক্স, পারিবারিক রাজনীতি, পরিবারতন্ত্র বলে, এটাও কিন্তু আপনার যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ে, আমি যদিও একজন এগ্রিকালচারিস্ট তারপরও জানি যে এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা চ্যাপ্টার, অনেক বড় একটা পার্ট, পরিবারতন্ত্র, ডাইনাস্টি। বাট যেটা এই এই এশিয়া জোনে কিন্তু অনেক বেশি, এশিয়া জোনে নাই, শুধু সারা মানে বিশ্বে সারা আছে। বিশ্বে আছে, কিন্তু এই জোনটা অনেক কোন দেশে নাই? ডমিনেট করে। আপনি দেখেন ইউকে তে আছে না, এই যে রাজা রানীর হিসাব আছে, তারা সব জায়গায় মেনটেন করছে, সব জায়গায় আছে। সো বাট ওই যে সমস্যা হচ্ছে কি, মানে আমি যখন যার সাথে পেরে উঠবো না, তখন কিছু না কিছু দিয়ে তো তাকে আটকাতে হয়। বাট এখানে ইস্যুটা কোথায়? ইস্যুটা হচ্ছে জিয়া পরিবার। আচ্ছা আপনি একটু সহজভাবে চিন্তা করে দেখেন তো, জিয়া পরিবার কি এখন যে কয়জন আছেন, আমাদের প্রধানমন্ত্রী, তার স্ত্রী, তার কন্যা, তার ছোট ভাইয়ের স্ত্রী, তার কন্যারা, এই যে ধরেন 10 জন মানুষ বা তাদের পরিবার 40 জন 50 জন, তারা কি 50 জনের মধ্যে সীমাবদ্ধ? জিয়া পরিবার কি শুধু তাদের নিজেদের পরিবারের কথা ভেবেছেন? কখনো যদি নিজেদের পরিবারের কথা ভাবতেন, তাহলে মাত্র 3.5 বছর রাষ্ট্র ক্ষমতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হতেন না। তিনি ভেবেছেন এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা। তিনি এখন অনেকে অনেক কথা বলে না, অনেক দেশ নিয়ে আলাপ করে, তারা ঠিকই তলে তলে তাদের গোলামি করে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক আঙ্গুলের ইশারা দিয়েছেন, সারা বিশ্ব, এই আমাদের আশেপাশে যারা আছে সবাইকে আঙ্গুলের ইশারা দিয়ে বাংলাদেশ নামক একটি দেশ এবং জাতীয়তাবাদের প্রতিষ্ঠার জন্য, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠার জন্য একদম বলিষ্ঠভাবে তিনি এগিয়ে গেছেন। আপনি যদি তার সহধর্মিনীর কথা দেখেন, তাকে বলা হয়নি যে আপনি চলে যান, আপনার সন্তানদেরকে নিয়ে আমরা আপনাকে সুন্দরভাবে পার করে দিয়েছেন। তিনি কি বলেছেন? যে আমি এই বাংলাদেশের কোটি কোটি মানুষের মাঝে আমি আমার 2 সন্তানকে খুঁজে ফিরবো। আমার এই দেশের মাটি, এর বাইরে আমার কোনো ঠিকানা, আমি যাব না। পারতেন না? জনাব তারেক রহমান, তিনি তো লন্ডনে ছিলেন, সুন্দর দেশ, সেখানে থাকতে পারতেন না? তিনি কেন 16 ঘন্টা 18 ঘন্টা এই দেশের সাথে কানেক্টেড ছিলেন? কিন্তু ওখানে গেছেন, তিনি পার হয়ে গেছেন, ব্যাস শেষ। হতে পারতো না? কেন এসেছেন আবারও? এই যে আপনি বললেন ভয়, ঝুঁকি, আশঙ্কা, সবকিছু নিয়ে আবারও কেন এসেছেন? কারণ এখানে তাদের কোনো পার্সোনাল এজেন্ডা নাই। তিনি তার মাকে নির্যাতিত হতে দেখেছেন, তার ভাই চলে গেছে, বাবাকে ছোটবেলায় দেখেছেন, আপনি তার সন্তানের কথা চিন্তা করেন। এই মানুষটার কি ট্রমার মধ্যে দিয়ে তার ছোটবেলা, তার শৈশব, কৈশোর পার হয়েছে। তার দাদিকে এভাবে দূরে রাখতে হয়েছে, তার বাবাকে দেখেছেন কি মুমূর্ষু অবস্থায় দেশ থেকে তাকে যেতে হয়েছে, যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। তার মার চাকরি নিয়ে সমস্যা হয়েছে, তার মাকে দেখেছে কিভাবে কোনো কারণে, তিনি কিন্তু পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলেন না, তারপর তাকে বঞ্চনার শিকার হতে হয়েছে। এই যে ট্রমা, এই সকল ট্রমাগুলো কেন জিয়া পরিবার সহ্য করেছে? বিকজ তারা এই বাংলাদেশের এই যে যত মানুষ, এই 16 কোটি মানুষ বা 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ, যা বলেন, তাদের জন্য কাজ করেছে। এবং এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পরেই বলেছেন, যারা আমাদেরকে ভোট দেয় না তাদের জন্য আমরা কাজ করব। আপনি খোঁজ নিয়ে দেখেন, ফ্যামিলি কার্ড দেওয়ার সময় কি খুঁজে দেওয়া হয়েছে যে এই কারা কারা ধানের শীষে ভোট দিয়েছে? ফ্যামিলি কার্ড তো একটা অগ্রাধিকার প্রজেক্ট ছিল, বিএনপির অগ্রাধিকারমূলক কাজ ছিল। সো জিয়া পরিবার হয়তো এটা ডাইনাস্টিক পলিটিক্স, যদি জিয়া পরিবার তারা এই 5 জনের কথা ভাবতো, জিয়া পরিবার যে আমাদের টাকা পয়সা নিয়ে আমরা চলে গেলাম, আমরা আমাদের সুবিধাটা দেখলাম, তাহলে আপনি সেটাকে ডাইনাস্টিক পলিটিক্স বলতে পারেন না। জিয়া পরিবার বাংলাদেশের
কোটি মানুষের পরিবার, বাংলাদেশের কৃষকের পরিবার, জিয়া পরিবার মেহনতি মানুষের পরিবার, জিয়া পরিবার রিক্সা চালকের পরিবার, জিয়া পরিবার ভ্যান চালকের পরিবার, ধনী গরিব মধ্যবিত্ত সকলের পরিবার। এটা তাদের পার্সোনাল কোনো পরিবার কিছু না, এটা তাদের পার্সোনাল কিছু না, এটা পুরো দেশের একটা জিনিস। সো এইটাকে আমি ডাইনাস্টিক আমরা আলোচনা শেষ করতে চাই, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম। একটা প্রসঙ্গ আসতে চাই শেষ, যে তারুণ্য, নবীন যাই বলি না কেন, রাজনৈতিক সচেতনতা তৈরি করবার জন্য কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়া যেতে পারে? আমার মনে হয় যে রাজনৈতিক সচেতনতার জন্য আমার সবচেয়ে যেটা বড় প্রয়োজন আমি মনে করি, আমি কিন্তু একজন কালচারাল অ্যাক্টিভিস্ট, মানে পলিটিক্সের পাশাপাশি আমি একদম ছোটবেলা থেকেই কালচারাল ওয়ার্কের সাথে। সো আমার কাছে মনে হয় যে এটা আমি সবসময় যুদ্ধ করেছি, আমার ক্ষেত্রে আমার এটা ফেস করেছি। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, আমার দেখতে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমে চান্স পেয়েছে, কিন্তু তার ওই সময় তাকে ক্লাস গ্যাপ দিতে হচ্ছে, এর জন্য তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে, তার ছুটি পাচ্ছে না, তার ওই সময় একটা পরীক্ষা আছে, ওইটা ম্যানেজ করতে পারছে না। সো এই যে আমাদের এডুকেশন সিস্টেমটা, এই এডুকেশন সিস্টেমটা, শিক্ষাই তো মানে শুরু থেকেই তো আপনার শুরু থেকেই তো আপনার আসলে সবকিছু মাথায় আসবে। সো আমি যদি এই শিক্ষার পাশাপাশি কালচার, স্পোর্টস, এই সব কিছুকে, পলিটিক্যাল এডুকেশন, এই সব কিছুকে যদি আমি শুরু থেকেই আসলে গড়ে উঠতে পারি যে না তুমি পড়ো, ঘুম এসেছে, ঘুম থেকে তুলে আবার পড়ো, মানে মুখস্থ বিদ্যার যে এই জায়গা থেকে বের হয়ে যদি আমাদের এই যে বাচ্চাদের, আমাদের কিশোরদের, শিশুদের, তাদেরকে যদি আমরা সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা, এবং এটার জন্য বিএনপির কিন্তু একটা চমৎকার চিন্তাও আছে, যেটাকে বলা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস, মানে শিক্ষাকে আনন্দময় করার একটা প্রকল্প। এটা নিয়ে কাজ শুরু হয়েছে ব্যাকগ্রাউন্ডে, ইতিমধ্যেই এটা খুব দ্রুতই দৃশ্যমান হবে। এবং এটা সো এইভাবে আমাদেরকে বোঝাতে হবে যে এই রাষ্ট্র গঠনে প্রত্যেকের ভূমিকা আছে। কিভাবে ভূমিকা আছে? আমার একটা 2 বছরের শিশু, আমার ছেলের বয়স 4 বছর, ওরও ভূমিকা আছে। ওর ভূমিকাটা কি? ওকে শিখাতে হবে যে বাবা তোমার ইউরিনের প্রেশার আসলে বা তোমার প্রেশার আসলেই তুমি রাস্তার মধ্যেই তুমি এটা করতে পারবে না, তোমার এটা করার একটা জায়গা আছে, সিভিক সেন্সটা ডেভেলপ করা, তোমার এটা করার জন্য না নির্দিষ্ট জায়গা আছে। এই শিক্ষাটা আমি যখন একদম গ্রাউন্ড লেভেল থেকে দিতে আসবো, ওদেরকে ভাবাতে হবে যে এই দেশটা আমার, এই টোটাল এই কম্পাউন্ডটা আমার বাসাটাই শুধু আমার না, এই সোসাইটিটা আমার, এই রাস্তাটা আমার। এইভাবে শিক্ষা দিয়ে যদি আমি আমার শিশুদেরকে, কিশোরদেরকে আস্তে আস্তে গড়ে তুলতে পারি, ওরা যখন বুঝবে যে দেশ গঠনে আমাকেও ভূমিকা রাখতে হবে, দ্যাট ইজ ওটাই হবে ওদের জন্য মানে একটা ভালো পলিটিক্যাল এডুকেশন। এবং আমি যেটা বলছিলাম যে শিক্ষার্থীদেরকে রাজনীতি থেকে দূরে রাখাটাই আমার মনে হয় যে বাংলাদেশকে আসলে রাজনীতিকভাবে অন্ধকারে নিয়ে যাওয়ার একটা প্রসেস। কারণ আমি যদি প্রথম থেকেই না বুঝি যে দেশ গঠনে আমাকে ভূমিকা রাখতে হবে, শিক্ষাঙ্গন থেকেই যদি আমি না বুঝি, আপনি বাংলাদেশের কোন সংগ্রামটা শিক্ষার্থীরা করে নাই? 69-এর গণ অভ্যুত্থান, 52 ছাত্র আন্দোলন, 71-এর যুদ্ধ, 90-এর ছাত্র আন্দোলন তো ছাত্ররাই করেছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। তো সবই যখন করেছে এখন, এবং 24 এর আগে 18-এর কোটা আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন, সবই তো ছাত্ররা করেছে। তারপরেও কেন ছাত্ররা এগুলো কি কোনো কিছুই রাজনীতির বাইরে? সবই তো রাজনীতি। তরুণ একজন লেখক এবং সমালোচক হিসেবে আগামী বাংলাদেশের কাছে আপনার প্রত্যাশা কি? আগামীর বাংলাদেশের কাছে মানে সরকারের কাছে, বাংলাদেশের কাছে, বাংলাদেশকে কেমন দেখতে চান? আমি তো বাংলাদেশকে দেখতে চাই এমন একটা দেশ হিসেবে যে এই যে আসতে গিয়ে আমরা রাস্তাঘাটে নানাবিধ বিড়ম্বনার সৃষ্টি হয় আমাদের। আপনি দেখবেন যে আপনি একজন সাংবাদিক, আপনি কোনো একটা জায়গায় গেলে যে আমি একজন সাংবাদিক, আমি একজন পলিটিশিয়ান, এই পরিচয় দেওয়ার পরে আমার একটা কাজ খুব ভালোভাবে হয়, স্মুথলি হয়। বাট আমি এই দেশের নাগরিক, আমি একটা কার্ড হোল্ডার, এনআইডি হোল্ডার, এটাই আমার বেস্ট আইডেন্টিটি, এটাই আমার সবচেয়ে বড় আইডেন্টিটি। এবং ওই কার্ড হোল্ডারের প্রত্যেকের সম অধিকার নিশ্চিত হবে, এই কার্ড হোল্ডার প্রত্যেকে সমানভাবে ট্রিট হবে। হ্যাঁ, কিছু তারতম্য অবশ্যই থাকবে, এটা কিন্তু কোরআন হাদিসেও আছে যে আপনার কাকে কতটুকু সম্মান দিতে হবে, দ্যাটস অ্যানাদার পার্ট। বাট প্রত্যেকের অধিকার নিশ্চিত হবে, এটা সম অধিকারের আবার অনেক সংজ্ঞা থাকে। বৈষম্যহীন একটা বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এবং সেই বাংলাদেশটা
বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফায় কিছু শব্দ ছিল, আমি সেই শব্দগুলো দিয়ে শেষ করতে চাই। সেটা হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, এই জিনিসগুলো বজায় থাকবে। গণতন্ত্র, আমি যেটা দিয়ে শুরু করেছি, গণতন্ত্র থাকবে, মানুষের অধিকার থাকবে, মানুষের ভোটাধিকার থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে। আমি ওই বাংলাদেশ দেখতে চাই। নিশ্চয়ই সেই বাংলাদেশ গড়ে উঠুক, সেটা হয়তো বাংলাদেশের আপামর জনগণও চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই গ্রিন টিভির অন্য আয়োজনেও আপনাকে আমরা খুঁজে পাবো। প্লেজার মাইন, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের মাহবুব নাহিদ ভাইয়ের সাথে আলোচনা। কথা হলো, অনেক কথা হলো, আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং দেখতে থাকুন গ্রিন টিভি।